নমস্কার। আজকে মিথুন রাশিকে নিয়ে বলবো। মিথুন রাশির ক্ষেত্রে সূর্যদেবের রাশি পরিবর্তন। সূর্য এতদিন তো মীন রাশিতে কর্মের ঘরে অবস্থান করছিলেন, এবার রাশি পরিবর্তন হচ্ছে এই 14 এপ্রিল। এক মাসের পরিবর্তন, অবস্থান করবে উচ্চ অবস্থায়, একদম লাভের ঘরে। লাভের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান কীরকম প্রভাব দিবে মিথুন রাশির ক্ষেত্রে? মিথুন রাশির ক্ষেত্রে কোন দিক থেকে লাভ হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হই এবং আগামী দিনে যদি কোনো মিথুন রাশির ভিডিও দিই তাহলে আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যাবে। তো যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে সূর্য তো হচ্ছে তৃতীয় ঘরের অধিপতি। তৃতীয় ঘর যেটা হচ্ছে সিংহ রাশি, আর সিংহ রাশিতে এই সময়কালে কেতু অবস্থান করছে, নিজের নক্ষত্র একদম মহা নক্ষত্র অবস্থান করছে। আর সূর্য এবার উচ্চ অবস্থায় আসছে। তো সূর্য এখানটাতে উচ্চ অবস্থায় আসছে, গ্রহ যখন উচ্চ অবস্থায় চলে আসে তখন তো তার ভালো রেজাল্ট। আর সূর্য হচ্ছে কি রাজা, তো রাজা তো সবসময় চাইবে যে তার কোষাগার সম্পূর্ণ ভর্তি থাকুক, ইনকাম বৃদ্ধি থাকুক। তো লাভের ঘরে রাজার অবস্থান, তাহলে এখানটাতে আর্থিক দিকটা বিশেষভাবে উঠে আসছে। অর্থাৎ এই সময়কালে সূর্য কিন্তু যথেষ্ট আর্থিক দিককে মজবুত করবে এই মিথুন রাশির। কিন্তু কাদের? যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান ভালো রয়েছে। 2026-এর শুরুতে আমি বলেছিলাম যে সূর্য হচ্ছে এখানটাতে তৃতীয় ঘরের অধিপতি, এবং যে ত্রিকোণটা সেটা কিন্তু কাম ত্রিকোণ, অর্থাৎ মনের ইচ্ছা পূরণ করে দিবে সূর্য। অর্থাৎ সূর্যের উপাচার করতে হবে মিথুন রাশি, সূর্যের উপাচার, এবং তার সাথে রাহুর উপাচার। কারণ রাহু কিন্তু ভাগ্যের ঘরে অবস্থান করছে। দেখা গেলো সূর্যকে রাহু গ্রহণ লাগিয়ে বসে রয়েছে, বা রাহু জন্মকুষ্ঠিতে ভালো অবস্থায় নেই, বা রাহুর মহাদশাতে খুব বাজে প্রভাব দিচ্ছে। এই দুটি গ্রহকে ঠিক করতে পারলে যথেষ্ট ভালো প্রভাব। যার জন্য আমি বলেছিলাম বাড়িতে সূর্য যন্ত্র এবং মা সরস্বতীর যন্ত্র অবশ্যই স্থাপন করতে হবে। এবং এই বছরে আবার রাহু মঙ্গলের নক্ষত্রেও থাকবে। তো যাই হোক, যাদের প্রয়োজন রয়েছে আজকের ভিডিওতেও দেওয়া হবে স্ক্রিন প্রোডাক্ট বলে অপশান, সেখানটাতে আপনারা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই সংগ্রহ করবেন, যাদের অ্যাকচুয়ালি গ্রহণযোগ রয়েছে। কারণ গ্রহণযোগ যদি থাকে তাহলে কি হবে অবস্থাটা? সূর্য তো তৃতীয় ঘরের অধিপতি, পুরুষার্থ পরাক্রম। যখন রাজা পুরুষার্থ পরাক্রম করবে তখন তো অনায়াসে পরিবেশে মাথা উঁচু করে চলতে পারবে। কারণ রাজা তো কারোর সাথে হারবে না, গ্রহদের রাজা। সেই যদি গ্রহণযোগে থাকে তাহলে কি হবে? আত্মবিশ্বাস তো কমে যাচ্ছে। আর তৃতীয় ঘর যে শুধু পুরুষার্থ পরাক্রম সেটাও তো না, বিভিন্ন রকম কাগজপত্র, বিভিন্ন রকম যোগাযোগের জায়গা, সাহায্যের জায়গা, বিভিন্ন রকম জিনিস দেখা হয় এই তৃতীয় ঘর থেকে। যোগাযোগ জিনিসটাকে দেখা হয়, ছোট ভাই বোন দেখা হয়, আসবাবপত্র দেখা হয়, সাহায্যের জায়গা দেখা হয়। গুরু নবম ঘর, তার সপ্তম ঘর হয়ে যাচ্ছে এটা, অর্থাৎ গুরু শিষ্যের সম্পর্ক দেখা হয়, বিবাহের সম্পর্ক দেখা হয়, আর কত বলবো, সামাজিক পরিচিতি দেখা হয়, ডকুমেন্টেন্সির ঘর দেখা হয়, মিডিয়া সেক্টর দেখা হয়, তারপরে হচ্ছে যাত্রা জিনিসটাকে দেখা হয়, আরও বহু কিছু দেখা হয়। তো যাই হোক, সেটা পরে আলোচনা হবে। কিন্তু আজকে সূর্য যে উচ্চ অবস্থায় সে কী প্রভাব দিবে? সূর্য তো তার এই গোচরটি 3টি নক্ষত্র পূরণ করবে। রাশির শুরু হচ্ছে কেতুকে দিয়ে, মেষ রাশির শুরু কেতুকে দিয়ে। কেতুর নক্ষত্র যেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু। কেতু কিন্তু অধিপতি দেবতা হচ্ছে অশ্বিনী কুমার, ওই সূর্যদেবেরই সন্তান। তো পিতা এখন তারই সন্তানের নক্ষত্র অবস্থান করবে। তো এই যে অবস্থান কোন দিক থেকে লাভ নিয়ে আসবে? একে তো অগ্নিতত্ত্ব রাশি, লাভের ঘর অগ্নিতত্ত্ব রাশি। এবার কেতুর নক্ষত্র পড়ে যাচ্ছে, যেটাও হয়ে যাচ্ছে কি অশ্বিনী, ঘোড়া। তাহলে ঘোড়ার তো গতি থাকছে, ও তো স্থির থাকবে না, ছুটে বেড়াবে, এবং তার সাথে হিলিং পাওয়ার, ভেষজ। এই নিয়ে তো একটা পৌরাণিক কাহিনী রয়েছে। তো এই যে লাভ জিনিসটা লাভের ঘরেই অবস্থান করছে নিজের এই অশ্বিনী, অশ্বিনী কুমার সূর্যদেবেরই সন্তান। তো তো তার ঘরে, আর অপরদিকে কেতু, কেতু অবস্থান করছে আবার নিজের নক্ষত্র মঙ্গাতে, সেটাও আবার সূর্যদেবের ঘরে। এবং কেতুর প্রভাব থাকছে সূর্যের উপরে, গুরুবর দৃষ্টি, বলেছিলাম যে গুরুবর দৃষ্টি পায় কেতু। তো তার কিন্তু প্রভাব থাকছে এই সূর্যের উপরে। কত সুন্দর অবস্থান হতে যাচ্ছে। বিভিন্ন দিক থেকে যে কাগজপত্র, ডকুমেন্টেন্সি, যে কাজগুলো হচ্ছিল না দীর্ঘদিন ধরে এই মিথুন রাশির, সেটা হয়তো কোনো উচ্চ পদস্থ কোনো কাজ, সেই জায়গাগুলোতে লাভবান। যে সরকারের দিক থেকে কোনো কাজ দীর্ঘদিন ধরে হচ্ছিল না, তো সেই জায়গায় প্রমোশন, সেই জায়গায় বেতন বৃদ্ধি, বা সেই জায়গাতে কোনো একটা গুরুত্বপূর্ণ ভাইটাল কাজ জীবনে হয়ে যাওয়া, সেটা সরকারি দিক থেকে কিংবা বেসরকারি দিক থেকে হওয়ার সম্ভাবনা থাকছে। এবং তার সাথে কি থাকছে? গতি থাকছে, অর্থাৎ পরিবর্তন জিনিসটাও থাকছে, তাতেও আবার লাভ থাকছে, ট্রান্সফার। এক কথায় বলতে গেলে সরকারি বেসরকারি উচ্চ পদস্থ লোকেদের এই সময়কালে কর্মক্ষেত্রে যেরকম ট্রান্সফার হবে, সেরকম একটা ভালো লাভ এই সময়কালে বুঝাচ্ছে
তার সাথে কোনো একটা ডকুমেন্টেন্সির কাজ, সেটা কিন্তু বোঝাচ্ছে। এবার যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, কারণ কেতুর যে নক্ষত্র সেটা সিংহাসন বোঝাচ্ছে, কেতুর যে নক্ষত্র সেটা কাস্তে জিনিসটাকে বোঝাচ্ছে, ফসল কাটা। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও একটা শ্রেষ্ঠ সময় কিন্তু হতে যাচ্ছে মিথুন রাশির। আবার যারা পূর্বপুরুষদের দেওয়া কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, কারণ সিংহাসনে কে বসবে? রাজার ছেলে তো রাজা হবে, রাজার ছেলেই তো সিংহাসনে বসবে, রাজার ছেলে রাজা হবে। তো যারা পূর্বপুরুষদের কোনো কাজ বহন করে নিয়ে আসছেন, জেনারেশনটাই, যে ঠাকুর দাদা করতো, তারপরে তার পিতা করবে, তারপরে তার সন্তান করবে, সেই সমস্ত কাজে বিশেষ উন্নতি, এরকম কাজ হস্তান্তর হয়ে যাওয়া। এবং কর্মক্ষেত্রে এই যে কেতুর নক্ষত্র মঘা তো পিত্রদের নক্ষত্র, পিত্রদেবের বিশেষ আশীর্বাদ থাকে পিত্রদেবের। তো সূর্যের এই অবস্থান এই অশ্বিনী নক্ষত্রে, তো পিত্রদের এই সময়কালে আশীর্বাদ লাভ করবে এই মিথুন রাশি। হেভি অবস্থান, মনের ইচ্ছা পূরণ করাবে, বিভিন্ন দিক থেকে লাভবান হবে এই সময়কালে নিজের কর্মক্ষেত্রে, সেটা ব্যবসায়ী হোক। এবং এই সময়কালে মিথুন রাশি ছোট ভাই বোনদের কাছ থেকে যেরকম সাহায্য পাবে, সেরকম বাড়ির গার্জেন বড় ভাই বোনদের কাছ থেকেও কিন্তু সাহায্য জিনিসটা পাবে। তবে কেতুর নক্ষত্রে সূর্যের অবস্থান একটুতেই কিন্তু মাথা গরম, একটু ক্রোধ এবং জেদ এগুলো কিন্তু থাকছে, কারণ অশ্বিনী নক্ষত্রে কিন্তু এগুলো থাকে। এবং যারা ভেষজ বা কোনো আরোগ্য জাতীয় যে ওষুধ, প্রিভেন্টিভ বা মেডিকেল, এগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়কাল একটা লাভ জিনিসটাকে দেখাচ্ছে। এটা হয়ে গেল কেতুর নক্ষত্র। এরপরে অবস্থান করবে 28 তারিখ থেকে একদম মে মাসের 10 তারিখ পর্যন্ত ভরণী নক্ষত্রে। আর এই সময়কালে কিন্তু অনেকগুলো পরিবর্তনও হয়ে যাবে। যেমন পরিবর্তন হয়ে হচ্ছে বুধের পরিবর্তন হচ্ছে, তার আগে আবার শুক্রের পরিবর্তন হয়ে যাবে। শুক্র আবার দ্বাদশ ঘরে চলে যাবে, বিশ্বরাশিতে চলে যাবে 18-19 তারিখে। আর এদিকে বুধ আবার 29 তারিখে রাশি পরিবর্তন করে নিয়ে রাশির অধিপতি লাভের ঘরে সূর্যের সাথে যে জুতি তৈরি করবে, বুধাদিত্য যোগ। কত সুন্দর অবস্থান হতে যাচ্ছে। এই যোগের তো বিশেষ প্রভাব পড়বে লাভের ঘরে রাশির অধিপতির সাথে, সূর্যের সাথে। সূর্য তো উচ্চ অবস্থায়, উচ্চ সূর্যের সাথে যে জুতি করে নেবে এই বুধ, তাহলে এই সময়কালেও কিন্তু যথেষ্ট। তবে শুক্রের নক্ষত্র ভরণীতে থাকবে সূর্য, এবং ভরণী নক্ষত্রের অধিপতি শুক্র দ্বাদশ ঘরে থাকবে। তো এই সময়কালে কর্মসূত্রে আবার বিদেশ যাত্রাও হবে। কর্মসূত্রে বিদেশ যাত্রা, নিজের আনন্দ ফুর্তি, শখ আনন্দ ফুর্তি, মনের ইচ্ছা পূরণ করাবে এই সময়কালে। খুব ভালো অবস্থান হতে যাচ্ছে। শিক্ষার দিকটাও যথেষ্ট ভালো, উচ্চ শিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের বিদেশে যাওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি থাকছে। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ থাকছেন তাদের জন্য ভালো। মিডিয়া সেক্টরে কথাবাচক, তারপর আইন সংক্রান্ত কাজে এমন কোনো কাজ নাই মিথুন রাশির যে উন্নতির জায়গাটা নাই। তবে খরচাপাতি করাবে এই সময়কালে, কারণ সূর্য সুখভোগ করবে, রাজা সুখভোগ করবে, যার জন্য এই সময়কালে বিশেষ খরচাপাতি করাবে। অতএব নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়ালও রাখতে হবে। এই সময়কালে চোখের সমস্যা, ত্বকজনিত সমস্যা, চুল পড়া, তারপর অস্থিজনিত সমস্যা, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ অত্যধিক ভোগ হয়ে যাবে রোগ। অত্যধিক ভোগ যদি হয় এই সময়কালে, নিজের সুখের জন্য ভোগ বিলাস আনন্দের মধ্যে দিন কাটাচ্ছে, তাহলে এই সময়কালে কিন্তু অসুখ বিসুখ হওয়ারও প্রবল সম্ভাবনা থাকবে এই সময়কালে। এবং সেটা যেরকম নিজের শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে, সেরকম কিন্তু বাড়ির বড় গুরুজনদের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে এই মিথুন রাশি। তবে এই নক্ষত্রের যেরকম নিজের দায়িত্ব কর্তব্য পালন করবে, সেরকম কিন্তু মান সম্মান খ্যাতি যশ সমস্ত কিছু নিয়ে আসবে। কারণ শুক্র মানে সুখ, শুক্র মানে আকর্ষণ, শুক্র মানে প্রতিভা, শুক্র মানে গুণ, এগুলো কিন্তু উঠে আসবে সময়কালে। আর রাজার মধ্যে তো এগুলো গুণ থাকবেই। তো রাজা কিন্তু প্রভাবিতও করবে রাশিকে। অর্থাৎ এই সময়কালেও যথেষ্ট ভালো উন্নতির যোগ থাকছে মিথুন রাশি। এবং এরপরে কৃত্তিকা নক্ষত্রে চলে আসবে। কৃত্তিকা নক্ষত্রে যখন আসবে তখন আবার সেই মঙ্গলও কিন্তু ঢুকে যাবে সূর্যের সাথে। সূর্য থাকবে উচ্চ অবস্থায় এবং রাশির অধিপতি মঙ্গলের সাথে। মঙ্গল তো মেষ রাশি, নিজের রাশিতেও থাকবে এই সময়কালে। এই অবস্থানও যথেষ্ট ভালো হবে। এই অবস্থানটাও যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এবং এই সময়কালেও প্রশাসনিক দিক থেকে বহু রকম কাজ হয়ে যাবে এই মিথুন রাশি। বহু রকম টেন্ডার জনিত কাজ হোক বা যেই কাজেই যুক্ত থাকুক, সরকারি বেসরকারি, নিজের ব্যবসা মহিলা, একটা শ্রেষ্ঠ সময় হবে। কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব, নিজের সমস্ত কিছু এই সময়কালে উঠে আসছে। এবং নিজের পুরুষার্থ পরাক্রমের দ্বারা একটা সফলতার দুয়ারে চলে যাবে। মিথুন রাশি যথেষ্ট ভালো সময়, বললাম মিলিয়ে নেবেন। তবে সবার ক্ষেত্রে যে সমান সেটাও না। তবে বছরের শুরুতে আমি একটাই কথা বলেছি যে সূর্য যন্ত্র এবং সরস্বতী যন্ত্র বাড়িতে কিন্তু স্থাপন করতে হবে। এটা হচ্ছে মেন, এটা কবজের কাজ করবে। সূর্য হচ্ছে পরাক্রমপতি, পুরুষার্থ করাবে, ডকুমেন্টেন্সি, যতগুলো কাজ বললাম এই কাজগুলো কিন্তু সূর্যের আন্ডারে তৃতীয় ঘর। আর ভাগ্যের ঘরে কিন্তু সেই রাহু অবস্থান করছে। রাহুকে ঠিক করতে হবে তো। ভাগ্যের ঘর রাশির উপর প্রভাব দিবে, রাশির উপর প্রভাব দিবে, তো রাহুর প্রভাব থাকবে রাশির উপরে।
তো সেই জিনিসগুলোকে তো ঠিক করতে হবে। গুরুর দৃষ্টি থাকছে, সেটাও ঠিক, গুরুর দৃষ্টি থাকছে, কিন্তু বছরের মধ্যভাগে তো আর থাকবে না। যখন দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় চলে আসবে, সেই সময় তো আবার গুরুর দৃষ্টি সরে যাবে। অতএব এগুলোর দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ রাহু কিন্তু মঙ্গলের নক্ষত্রও বছরের মাঝে মধ্যে এই নক্ষত্র পরিবর্তন করবে। রাহু মঙ্গলের নক্ষত্রে চলে আসবে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, এবং যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। কারণ গুরু সব থেকে ভালো জায়গায় রয়েছে এই মিথুন রাশির এই মুহূর্তে, নিজের নক্ষত্রের রাশির উপর অবস্থান করছে। তবে দেবগুরু বৃহস্পতি আর শনির যে অবস্থান, এই দুটি গ্রহ, শনি যেরকম কর্মের ঘরে অবস্থান করছে, এটা কিন্তু ভুললে চলবে না। এই দুটি গ্রহ কিন্তু শালীনতা, ভদ্রতা, একাগ্রতা, হিসাব, আয় ব্যয়ের হিসাব, কাগজ মেনটেন, ডকুমেন্টেন্সি মেনটেন, এগুলো কিন্তু বোঝাচ্ছে। অতএব এগুলো দিক থেকে পিছু পা হলে কিন্তু চলবে না। যে সূর্য বসে গেল লাভের ঘরে, লাভ নিয়ে আসবে, আর এই করতে থাকবো, সেই করতে থাকবো, কল্পনার জগতে বাজবে, এগুলো কিন্তু করলে চলবে না। শনি যে নক্ষত্রে থাকছে উত্তরা ভাদ্রপদ, এটা কিন্তু ম্যাথামেটিক্স, হিসাব, স্থির মাইন্ডে হিসাব করো, হিসাব, আয় ব্যয়ের হিসাব রাখো, তারপরে কিন্তু এগোতে পারবা। আর রাশির উপরে কিন্তু দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে। এখানটাতে কর্মক্ষেত্রে একাগ্রতা জিনিসটাকে বোঝাচ্ছে, শালীনতা, ভদ্রতা, এগুলো জিনিসকে বোঝাচ্ছে। সূর্য উচ্চ হচ্ছে, একাদশ ঘরে সূর্যের অবস্থান। মিথ্যা থেকে দূরে থাকতে হবে। একটা মিথ্যা কথা বলা মানে, মিথ্যার সঙ্গ দেওয়া মানে যোগগুলোকে নষ্ট করে দেওয়া। কারণ সূর্য এখানটাতে ন্যায়ের কারক, আত্মার কারক, পিতার কারক, এই জিনিসগুলো বুঝতে হবে। একাদশ ঘরে সূর্যের অবস্থান উচ্চ অবস্থায়, একটি মিথ্যা কথা, মিথ্যাকে সাপোর্ট করা, মিথ্যাকে মানে কি বলবো, মিথ্যার দিকে এগিয়ে চলা করলেই কিন্তু আবার বিপরীত রেজাল্ট পাওয়া যাবে। এটা হচ্ছে একাদশ ঘরে সূর্যের মাইনাস দিক সব থেকে, এটাও তুলে ধরলাম। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি, যে আগামী দিনে যে ভিডিওগুলো দেবো আপনাদের কাছে অতি সহজে পৌঁছাতে পারবে। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।